আর মাটিগাড়ার ঘটনায় যদি নজর রাখি, ত্রিকোণ প্রেমে ছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার আর ধৃতকে আদালতে তুলতে গেলে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। মূল অভিযুক্ত রাজ পাসওয়ান, তার ফাঁসির দাবি জানানো হয়। অভিযুক্তকে মারধরের চেষ্টা করে বিক্ষোভকারীরা, যে ছবি আপনাদের দেখাচ্ছি। ঠিক এরকম একটা পরিস্থিতি তৈরি হয় সে সময়, আর পরিস্থিতি সামলে ধৃতকে আদালতে পেশ করা হয়। মাটিগাড়ায় ছাত্র খুনে ধৃত মূল অভিযুক্ত। ত্রিকোণ প্রেমে দশম শ্রেণীর ছাত্রকে খুন, গ্রেপ্তার মূল অভিযুক্ত রাজ পাসওয়ান। বেল্ট দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। ধৃতের থেকে উদ্ধার খুনে ব্যবহৃত বেল্ট। 3 দিন নিখোঁজ থাকার পর গতকাল দেহ উদ্ধার হয়। দেহ জঙ্গলে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ। নিউ জলপাইগুড়ি থেকে ধৃত রাজ পাসওয়ান। आप देख सकते हैं राज पासवान। পরীক্ষা শেষ হওয়া, মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া মানে আনন্দ, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু মাধ্যমিকে বেপরোয়া কৈশোরের ছবি ধরা পড়লো। কেন এই কথা বলছি, ছবিটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, বক্স বাজিয়ে মাধ্যমিক পরীক্ষায়। মাধ্যমিকের শেষ পরীক্ষার আগে এই উল্লাসের ছবি। হ্যাঁ, আনন্দ হবে, পরীক্ষা শেষ হচ্ছে, এটা স্বাভাবিক। কিন্তু তা বলে এভাবে অভিভাবকরাও রীতিমতো রেগে গিয়েছেন। নদিয়ার কালীগঞ্জের পরীক্ষা কেন্দ্রের ছবি দেখাচ্ছি। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, পড়ুয়াদের এই কীর্তি, অভিভাবকরাও ক্ষুব্ধ, কিন্তু আনন্দের বহিঃপ্রকাশটা এভাবে, মানে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তাই ডিজে বাজিয়ে একেবারে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়া। একদমই তাই সোনিয়া। দেখো, মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে বেপরোয়া কৈশোরের চিত্র ধরা পড়লো কালীগঞ্জের বছর খোলা হাই স্কুলের ঠিক প্রাঙ্গণে। কারণ আজকে সেখানে দেবগ্রাম এসএ বিদ্যাপীঠের পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষা ঠিক করেছিল। আজকে ছিল জীবন বিজ্ঞান পরীক্ষা এবং আজকে ছিল শেষ পরীক্ষা। কিন্তু শেষ পরীক্ষা শুরুর আগে তারা কিন্তু টোটো চেপে, টোটোতে বক্স লাগিয়ে তারা নাচতে নাচতে পরীক্ষা কেন্দ্রে ঢোকে এবং সেখানেও কিন্তু টোটো থেকে নেমে তারা নাচানাচি শুরু করে দেয়। এবং তা দেখে কিন্তু অন্যান্য পরীক্ষার্থী যারা অভিভাবক ছিলেন তারা রেগে যান এবং তাদের প্রতিবাদ জানান এবং সেখানে যারা তারাও রেগে যায়। তারা আসে, তাদেরকে সেই শেষ পর্যন্ত সেই ছাত্রছাত্রী নিরস্ত করা হয় এবং ওই যে টোটো চালক তাকে কিন্তু এলাকা থেকে হটিয়ে দেওয়া হয়। সোনিয়া, পরীক্ষা দিতে এসে ফিস্টি করছিল মনে হচ্ছে। শেষ পরীক্ষা বলে সব বক্স নিয়ে নাচছিল। ওটা কারা নাচছিল সেটা তো জানি না, কোন স্কুলের স্টুডেন্ট। আমি চাইছিলাম প্রশাসন যেন এটা নজর দেয়। ভবিষ্যৎ গড়তে ঝুঁকির পথে কেন এই কথা বলছি জানেন? তার কারণ ছবি বলবে হেঁটেই নদী পেরিয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাচ্ছে পরীক্ষার্থীরা। কেউ আবার বাইক, টোটোয় নদী পেরিয়ে ঝুঁকির পারাপারে পরীক্ষা কেন্দ্রে পৌঁছচ্ছে। দেখুন কিভাবে ঝুঁকির যাতায়াত, কিভাবে ভবিষ্যৎ গড়ার জন্য ঝুঁকি নিতে হচ্ছে। এভাবেই নদী পেরিয়ে যেতে হচ্ছে পরীক্ষা কেন্দ্রে। শুধু তাই নয়, যেমনটা বলছিলাম, কেউ নদী পেরোনোর পর টোটো ঠেলে রাস্তায় তুলছে, টোটো করে যাচ্ছে, টোটো ঠেলে তুলতে হচ্ছে সেটা রাস্তায়।
কুর্তি নদীর উপর সেতু না থাকাতেই চরম দুর্ভোগ। রকি রয়েছে আমার সঙ্গে। রকি, জলপাইগুড়ির মাটিয়ালিতে তো ঝুঁকির যাতায়াত, প্রশাসন কি বলছে? কারণ যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। একদম সোনিয়া, তুমি যেমনটা বললে যে ভবিষ্যৎ কর্তৃপক্ষের ঝুঁকির পারাপার পরীক্ষার্থীদের, এমনটাই ছবি ধরা পড়েছে মাটিয়ালি ব্লকের অন্তর্গত কুর্তি নদী এলাকায়। কুর্তি নদী হাঁটু জল পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করছে সেখানকার পরীক্ষার্থীরা। সেখানে দেখা গিয়েছে যে গোবরা বস্তি এবং মাটিয়ালি বাতাবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের গোয়ালডাঙ্গা এলাকার মাঝ দিয়ে বয়ে গেছে এই কুর্তি নদী এবং এই দুই এলাকার পাশে দুটি উচ্চ মাধ্যমিক কেন্দ্র রয়েছে, স্কুল রয়েছে, যেখানে দুই এলাকারই ছাত্রছাত্রীদের সেন্টার পড়েছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা যখন স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছেন সেই সময় পায়ে হেঁটে নদীর জল পেরিয়ে পার হচ্ছে, কেউ বা বাইকে করে আসছে বা কেউ বা টোটোতে এসে নিয়ে নদীর পাড়ে প্রথমে নামতে হচ্ছে এবং টোটো যখন ঝুঁকি সম্পূর্ণভাবে পার হচ্ছে, নদী পার হচ্ছে, এরপর ছাত্রীরাই কিন্তু ঠেলে নিয়ে রাস্তায় তুলে দিচ্ছে সেই টোটোকে। আর এইভাবেই কিন্তু তারা একেবারে সেই ছবি দেখা যাচ্ছে ঝুঁকির যাতায়াতের। আচ্ছা, এদিকে কোথায় গেছিল তুমি? বিধাননগর হাই স্কুল। আমাদের এক্সাম হচ্ছে। এক্সাম কি এক্সাম হচ্ছে? এমপি মাধ্যমিক এক্সাম। তো এইভাবে কি নদী পার হয়ে যাচ্ছ নাকি রোজ? হ্যাঁ, রোজই পার হচ্ছে। তো সমস্যা হচ্ছে তো না? সমস্যা হচ্ছে। তো তুমি কি রোজ এদিকে যাতায়াত করো? হ্যাঁ, এদিকে করি। টোটোতে নদী আছে, একটু সমস্যা হয়। সমস্যা হয় না? হ্যাঁ মানে এই যে জলটার মতো হাইট এইভাবে পার হয় হাইটে? হ্যাঁ, হাইটে পার হই। হ্যাঁ, তো কি এখানে কি হলে ভালো হয় তোমাদের? একটা ব্রিজ দেয় তাইলে ভালো হয়। ভালো হয় না? আচ্ছা, স্টুডেন্টের সমস্যায় হচ্ছে এখন নদী পার হতে হয় টোটো নিয়ে। একটা ব্রিজ যদি এখানে করে দেওয়া হয় তাহলে ভালো হয়। স্টুডেন্টরা তো ওখান থেকে হাইটে আসলো দেখলাম। হ্যাঁ, হেঁটে আসলো তো, নামাই দিতে হয় খুব কষ্ট করে, মোটরে জল ঢুকে যায়। টোটো তো উঠতেছে কোনো উপরে? না, এখন ঠেলে উঠাইতে হবে হয়তো। মানে স্টুডেন্টরা ঠেলতেছে তো দেখতেছি। হ্যাঁ। মায়ের চোখ দান করেছিলেন সমাজকর্মী ছেলে, আর সেই কর্নিয়ায় প্রতিস্থাপন করা হলো দুজনের চোখে। মুর্শিদাবাদ মেডিকেলে চোখ দানের মতো মহৎ কাজ করেও জেলে সমাজকর্মী ছেলে। কৃষ্ণনগর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। মা চেয়েছিলেন চোখ দান করতে, সেই ইচ্ছে পূরণ করেছেন সমাজকর্মী ছেলে আমির চাঁদ শেখ। মুর্শিদাবাদ মেডিকেলে সেই কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে, পেয়েছেন দুজন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমির চাঁদের পরিবারকে কুর্নিশ জানানো হয়েছে। মায়ের চোখ দান করেই গ্রেপ্তার হতে হয়েছে সমাজকর্মী ছেলেকে। চোখ দানের মতো মহৎ কাজ ধাক্কা খেয়েছে কুসংস্কারে। চক্ষুদান তো একটা মহৎ দান। হ্যাঁ, কেউ যদি কারোর চক্ষুদানের মাধ্যমে যদি আর একজন দেখতে পায়, সেটার মতন ভালো কাজ তো কিছু হয় না। এবার তার বিরুদ্ধে যারা কোনো পদক্ষেপ নিচ্ছে তাদের তো সেটা করা উচিত না। তো এর জন্য আমরা যারা এটার বিরুদ্ধে তাদেরকে ধিক্কার জানাচ্ছি। সব থেকে আশ্চর্যের ব্যাপারে আমির চাঁদ শেখ যে তার মায়ের যে চক্ষু দান করেছে, সেই চক্ষুটা মুর্শিদাবাদ সরকারি মেডিকেল কলেজ তারা সেই চোখ গ্রহণ করেছে এবং শুধু তাই নয়, তারা সেটা প্রতিস্থাপনও করেছে এবং সেই মর্মে তারা সার্টিফিকেটও দিয়ে দিয়েছে। তারপরেও মানে লজ্জায় এই সরকারি ব্যবস্থা, এই পুলিশ এবং বিচার ব্যবস্থা তাকে জেলে রাখতে পারে। কৃষ্ণনগরের সেনপুর শ্যামনগর পাড়া, এখানকার বাসিন্দা রাবেয়া বিবি, বয়স 65। তিনি 2024 সালে চোখদানের অঙ্গীকার করেন। গত রবিবার হার্ট অ্যাটাকে মারা যান রাবেয়া। মায়ের ইচ্ছে পূরণ করে চোখদান করেন সমাজকর্মী ছেলে আমির চাঁদ শেখ। অঙ্গদান করা নিয়ে স্থানীয়দের অনেকের মনেই কুসংস্কার, সেখান থেকেই বিতর্ক। আমির চাঁদের প্রতিবেশীরা কোতোয়ালি থানার দ্বারস্থ হন, অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে। চোখ দান মহৎ কাজ এবং গণতান্ত্রিক অধিকার, তা সত্ত্বেও আমির চাঁদ ও তার পরিবারের 5 জনকে গ্রেফতার করে পুলিশ। কিছু স্বার্থান্বেষী হয়তো লোক একটা জিগির তুলে দিল যে এর মধ্যে দিয়ে অঙ্গ কেনাবেচার ঘটনা ঘটছে। পুলিশ তৎপর হয়ে গেল, একটা মহান কাজকে বিব্রত করে একটা গণ আন্দোলনকে আঘাত করা হয়ে গেল, তাদেরকে জেলে ভরে দিল। অনেকেরই মত, এই ঘটনায় পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে। তাদের প্রশ্ন, কোথাও বাল্যবিবাহ হলে তখন পুলিশ কি করবে? স্থানীয়রা যদি উত্তেজনা তৈরি করে বাল্যবিবাহের পক্ষে দাঁড়ান, তাহলে কি আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে পুলিশ বাল্যবিবাহ আটকাবে না? অঙ্গদান নিয়ে সচেতনতা বৃদ্ধির বদলে কেন গ্রেফতারির পথে হাঁটতে হলো?
যারা এই কর্নিয়া দানের ক্ষেত্রে আমিরকে আজকে আমিরের নামে এফআইআর করে মিথ্যে এফআইআর করে তাকে জেলে পাঠালো, কিন্তু তাদের কখনো কর্নিয়ার দরকার হতে পারে, তাদের রক্ত দরকার হতে পারে। এই রকম আমিরদের মতোই মানুষেরা কিন্তু কর্নিয়া দান করেন বলেই আজকে মানুষের অন্ধত্ব কাটার যে জায়গাটা তৈরি হয়েছে। মৃতের ছেলে সহ 5 জনকে অবিলম্বে মুক্তি দিতে হবে, এই দাবিতে সরব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার কলেজ স্ট্রিটে পথে নামে এপিডিআর। নিউজ 18 বাংলা। এবার হাসপাতালে বিকেলেও আউটডোর। হ্যাঁ, রাজ্যের সব সরকারি হাসপাতালে বিকেলেও আউটডোর পরিষেবা। কটা থেকে কটা? বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আউটডোর খোলা থাকবে। সকালের পর বিকেলেও আউটডোর পরিষেবা পাওয়া যাবে। আর ধাপে ধাপে রাজ্যের সব সরকারি হাসপাতালেই চালু হবে আউটডোর পরিষেবা। এবার হাসপাতালে বিকেলেও আউটডোর পরিষেবা, অনেক সমস্যার সমাধান। তার কারণ বিকেলের দিকেও অনেকের প্রয়োজন হয় এই পরিষেবার। রাজ্যের সব সরকারি হাসপাতালে বিকেলেও এবার আউটডোর পরিষেবা পাওয়া যাবে। এবং কটা থেকে কটা পাওয়া যাবে? সকালের পর বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আউটডোর খোলা থাকবে। সকালের পর বিকেলেও আউটডোর পরিষেবা পাওয়া যাবে, যেমনটাই বলছিলাম। তবে হ্যাঁ, ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় শুরু হয়েছে। তবে এরপর ধাপে ধাপে রাজ্যের সব সরকারি হাসপাতালে শুরু হবে। শিলিগুড়ি, বালুরঘাটে প্রথম পর্যায়ে পরিষেবা চালু হয়েছে। কাকদ্বীপ, পশ্চিম মেদিনীপুরে বিকেলে আউটডোর। এই ওপিডিটা আপাতত বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা অবধি আমরা চালু রাখবো। 5:30 পর্যন্ত আমরা লাস্ট টিকিট দেবো। সেই টিকিটটা শেষ হতে যতক্ষণ থাকবে ততক্ষণ অবধি ডাক্তারবাবু আউটডোরে থাকবেন। ইনিশিয়ালি আমরা সপ্তাহে 2 দিন মেডিসিন, সপ্তাহে 2 দিন পেডিয়াট্রিক্স এবং সপ্তাহে 2 দিন গাইনোকোলজিস্টকে দিয়ে আমরা শুরু করছি। যদি আগামীতে দেখা যায় না ভালো সারা পাওয়া যাচ্ছে এবং মানুষজন আসছেন, তাহলে আমরা পরবর্তীতে এগুলোকে আবার এক্সটেন্ড করার প্ল্যান। এবার কি খুব বেশি হলে 4 দফায় ভোট? মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে ইঙ্গিত নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের। তাঁরা চান এপ্রিলে ভোট করিয়ে এপ্রিলেই ফল ঘোষণা করতে। বিধানসভা ভোট কবে হবে, কত দফায় হবে, এ নিয়ে নানা জল্পনা। এরই মাঝে মঙ্গলবার নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক। সেখানে কমিশনের ইঙ্গিত, পশ্চিমবঙ্গে সর্বোচ্চ 4 দফায় হতে পারে বিধানসভা ভোট। জানা গিয়েছে 1 দফায় ভোট করানোর কথা বলেন সিইও। সেটা সম্ভব নয় বলে জানিয়ে দেন কমিশনের শীর্ষ কর্তারা। তাঁদের ইঙ্গিত সর্বোচ্চ 4 দফায় ভোট হতে পারে। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। পরের দিন 1 মার্চ রাজ্যে আসার কথা নির্বাচন কমিশনের শীর্ষ অফিসারদের। সেদিনই ডিএম এসপিদের সঙ্গে বৈঠক করার কথা। এবারের ভোটে একটি সর্বোচ্চ বুথে ভোটার 1800 থেকে কমিয়ে করা হয়েছে 1200, তাই বাড়বে বুথের সংখ্যা। প্রায় 80,000 থেকে বুথের সংখ্যা বেড়ে হতে পারে প্রায় 90,000। মার্চের শুরুতে দোল, তারপরে রাজ্যে আসার কথা কমিশনের ফুল বেঞ্চের। মার্চের দ্বিতীয় সপ্তাহে ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। কমিশন চায় এপ্রিলে ভোট করাতে এবং এপ্রিলেই ফল ঘোষণা করতে। 2021 সালে বিধানসভা ভোট হয়েছিল 8 দফায়। 26-এ কি 4 দফায়? 6, 7 বা 8 দফায় নয়, রাজ্যে বিধানসভা ভোট সর্বোচ্চ 4 দফায় হবে, তেমনটাই ইঙ্গিত জাতীয় নির্বাচন কমিশনের থেকে পেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেই কমিশন সূত্রে খবর। অন্তত সর্বোচ্চ 4 দফা, অর্থাৎ সেক্ষেত্রে রাজ্যে বিধানসভা ভোট 2 দফা বা 3 দফাতেও হতে পারে, তেমনটাই সম্ভাবনা রয়েছে বলেই কমিশন সূত্রে খবর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। শিলিগুড়িতে বেআইনি দখলদার উচ্ছেদ, মহানন্দা নদীর চর দখলের অভিযোগ, নেতাদের কাছ থেকে জমি কেনার অভিযোগ, একাধিক নোটিশেও নিজে থেকে সরে না যাওয়ার অভিযোগ। তারপর আজ শিলিগুড়ি শহর সংলগ্ন পোড়াঝাড়ে সেচ দপ্তরের এই উচ্ছেদ অভিযান। গুড়িয়ে ফেলা হলো বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ সীমানার পাঁচিল। জমি উদ্ধারে সেচ দপ্তর। যে ছবি আপনাদের দেখাচ্ছি, শিলিগুড়িতে বেআইনি দখলদার উচ্ছেদ, মহানন্দা নদীর চরের ছবি দেখাচ্ছি, কারণ মহানন্দা নদীর চর দখলের অভিযোগ ছিল, নেতাদের কাছ থেকে জমি কেনার অভিযোগ, আর একাধিক নোটিশ দেওয়ার পরেও নিজে থেকে সরে না যাওয়ার অভিযোগ। চলো চলো এই যাও তো বলছি, চলে যাও।
আর এই অভিযোগগুলো তো ছিলই, তারপর আজ শিলিগুড়ি শহর সংলগ্ন পোড়াঝাড়ে এই ছবিটা, সেচ দপ্তরের উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে সেখানে গুড়িয়ে ফেলা হয় বেআইনি নির্মাণ, সীমানার পাঁচিল, যে ছবি আপনাদের দেখাচ্ছি। বলা তো হইলো সবাইকে আমি বলে চলো 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 যাও, এই যাও তো বলছি, চলে যাও।